সামরিক বাহিনীর কেউ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে ট্রাইব্যুনালে বিচার করা যাবে চিফ প্রসিকিউটর। আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ, বিকেলের মধ্যে না সরলে বল প্রয়োগ ষষ্ঠ উপদেষ্টা। শহীদ মিনারে ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়। আসসালামু আলাইকুম, রায়কা আল হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা যাবে। এ নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরির সুযোগ নেই। আজ একটি মামলার শুনানির সময় ট্রাইব্যুনালে প্রশ্নের জবাবে এমন উত্তর দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট হত্যায় এবং গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রবিবার সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে কিনা এমন একটি প্রশ্ন উঠছে। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের মতামত জানতে চাইলে তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনে বিচার করতে কোনো বাধা নেই। বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটার কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশের প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। পরে আশুলিয়ায় 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করা হয়। সেদিন সাক্ষ্য দিবেন শহীদ সাজ্জাদের পিতা মোহাম্মদ খলিলুর রহমান। আশুলিয়ায় সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাকুরি নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হবার জন্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবন 2-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করতে হবে। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, PKSF এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইচ্ছা নেই, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা। আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, সেগুলো সংশোধন করা যায় কিনা। যেহেতু 80 সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে, সেই আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা, সেগুলো পরীক্ষা করে দেখা। বিশেষ করে PKSF এর নিজস্ব আইন যেটা আছে, এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা, নানা দিকে তার কর্মসূচি বাড়িয়ে নেওয়ার জন্য। নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে জেলা প্রশাসক, নির্বাচন অফিস সহ সরকারি অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয়রা। যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ সরকার কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ 20 বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি নির্ধারণ করা হতে পারে বলেও জানান তিনি।
দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এবছর নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং কোথাও পূজা কমিটির মধ্যে কোন্দল থাকলেও তা মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান তিনি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ আজ বিকেলের মধ্যে তুলে নেবার আলটিমেটাম দিয়ে ষষ্ঠ উপদেষ্টা বলেন, অন্যথায় আইন প্রয়োগ করা হবে। এক প্রশ্নের জবাবে বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে নিয়োগ, প্রশিক্ষণ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। যারা বন্দি আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা যে 30 বছর, ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে আওয়ামী লীগের পর টার্গেট করে বিএনপিকে নির্মূল করতে নীল নকশা করছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিইএবি আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। রিজভী আহমেদ বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশে ডেকে আনবে। দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লোকদের জামাতের সদস্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগ সাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। বলেন, একপাক্ষিক কিছু হলে দেশে ফ্যাসিবাদের জন্ম হবে। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে না, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা হয়। এতে ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার সভাপতিত্ব করেন। সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাকিবুন্নাহা তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সভা শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য আজ থেকে কাজ শুরু হলো। ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে, তারা যেন আমাদের সাথে শেয়ার করে, এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ডিসকাস করতে চাই। চলে গেলেন লালন সঙ্গীতের অমলিন নক্ষত্র ফরিদা পারভিন। লালনের দর্শনকে যিনি সুরে সুরে পৌঁছে দিয়েছিলেন ভক্তকুলের হৃদয়ে, তিনি নিজে রূপ নিলেন স্মৃতির মহাকাব্যে। সকালে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। পরে কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বৃষ্টি স্নাত সকাল, যেন প্রকৃতিও নতজানু হয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছে মাটির টানের অমর সাধিকা ফরিদা পারভিনকে। সুরে সুরে জীবনযাপন করা এই শিল্পীর বিদায়ে চারপাশ নুজ্জ হয়েছে শোক আর বিষণ্ণতার ভারে।
সকালে শিল্পীর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শূন্যতা তো অবশ্যই হবে, কারণ এই সব গুণী শিল্পীরা যুগে যুগে আসেন, শতাব্দীতে একজন আসেন, সুতরাং তাদের শূন্যতা হবে। কিন্তু এই শূন্যস্থানকে পূরণ করার জন্য আমাদের সামগ্রিকভাবে সুযোগ সুবিধাগুলোকে সৃষ্টি করে দিতে হবে। ফরিদা পারভিন একজনই ছিলেন। ফরিদা পারভিন যেভাবে মানুষের হৃদয়কে, তার মর্মকে স্পর্শ করেছিলেন, বাংলাদেশের খুব কম শিল্পী আছে তার পক্ষে সেটা সম্ভব হয়েছে। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে স্মৃতিচারণ। উনি ভালো থাকবেন, যেখানে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া করবেন ওনার জন্যে। পরবর্তীতে আমি অনেক কথা বলবো। একমাত্র ফরিদা পারভিনই নিয়ে গেছে লালনের গানকে সারা বিশ্বের দরবারে। উনি যে এরকম আধুনিকতার সুরে লালন সাইজির গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, শুধু ওনার দ্বারাই সম্ভব। প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন এনটিভি পরিবারও। ফরিদা আপার মৃত্যুতে আমরা এনটিভির পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি। আর এরকম শিল্পী আসলে যুগে যুগে মানে খুবই কম আসে। ফরিদা আপার কোনো বিকল্প আর আমরা এখনো পাইনি, পাবও না। শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা পড়ানো হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে ফরিদা পারভিনকে, যার কণ্ঠে লালনগীতি হয়ে উঠেছিল মাটির গন্ধ, নদীর স্রোত আর মানুষের প্রাণের ভাষা। তার প্রস্থান শুধু একটি কণ্ঠের নয়, একটি হারিয়ে ফেলা এক ঐতিহ্যের, এক জীবনাদর্শনের। সাংস্কৃতিক অঙ্গন থেকে ফরিদা পারভিনের এই মহাপ্রস্থানে যে শূন্যতার সৃষ্টি হলো, সেটা পূরণের হওয়ার নয়, এমনটাই মনে করছেন সহকর্মী ও অনুরাগীরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ট্যাক্স প্রদান সংশ্লিষ্ট কার্যক্রম সেবা গ্রহীতাদের জন্য সহজীকরণে কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আয়করদাতারা যেন ভোগান্তিহীন সেবা পায় তা নিশ্চিতের কথাও বলেন তিনি। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে করা হবে। ই রিটার্ন দাখিলে আয়করদাতা ও কর আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম TRMS সফটওয়্যার উদ্বোধন করা হয়, যার মাধ্যমে আয়কর রিটার্ন কার্যক্রমের সকল সেবা একই প্ল্যাটফর্মে পাবেন সংশ্লিষ্টরা। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধকরণ সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার ও সংসদ নির্বাচনে উচ্চকক্ষে PR পদ্ধতির বাস্তবায়ন চায় তার দল। জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়ন না করায় আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিলে কর্মসূচিও দেন মামুনুল হক। আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের দেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ এখনই উপযুক্ত সময় জুলাই সনদ বাস্তবায়নের, এবং এই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের নির্দিষ্ট কোনো বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়াটা হতাশাজনক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না। এজন্য বিডার সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ডিজিটাল সার্ভিস ব্যবহারে সেবা গ্রহীতাদের আগ্রহ কম, এজন্য এ বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস OSS প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরে 5টি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মের আওতায় এ নিয়ে 47টি সংস্থার 142টি সেবা সার্ভারে যুক্ত হলো, যার মাধ্যমে বিনিয়োগকারীরা ভূমি নিবন্ধন এবং লাইসেন্স প্রদান সহ নানা সেবা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবেন।
খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সামরিক বাহিনীর কেউ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে ট্রাইব্যুনালে বিচার করা যাবে, চিফ প্রসিকিউটর। ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ বিকেলের মধ্যে না সরলে বল প্রয়োগ, স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদ মিনারে ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।